হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমাদের পদার্থের চৌম্বক ধর্ম চ্যাপ্টারে এটা পার্ট 13 ভিডিও। এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ তিনটে ডেফিনেশন এবং তার ডিটেইলস নিয়ে আলোচনা করব, যেটা পরীক্ষাতে এইচএসএ খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে যে ফর্মুলা আমরা দুটো আলোচনা করব, সেই ফর্মুলা দিয়ে আমাদের নিউমেরিক্যাল পরীক্ষাতে এইচএসএ এবং এন্ট্রান্সেও খুব কাজে লাগবে। তো শুরু করা যাক। সবচেয়ে প্রথম যেটা তোমরা হেডলাইনটা দেখতে পাচ্ছ, ভূচুম্বকত্বের মূল উপাদান বা মূল রাশি। অর্থ কি? ভূচুম্বকত্ব কিংবা আমাদের পৃথিবীর চুম্বকত্ব যেটা আমরা বলি, তাহলে এই ভূচুম্বকত্বের যে চৌম্বক ক্ষেত্র সম্বন্ধে যদি জানতে হয় কিংবা কোনো স্থানে সেইখানকার ভূচুম্বকত্ব সম্বন্ধে যদি জানতে হয়, তাহলে তিনটি রাশি খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বিনতি কোণ জানতে হয়, কিংবা এই বিনতি কোণকে আমরা বলে থাকি অ্যাঙ্গেল অফ ডিপ, কিংবা শুধু বিনতি কিংবা ডিপ। দ্বিতীয় হচ্ছে চ্যুতি কোণ, যেটাকে আমরা বিচ্যুতি কোণও বলি, ইংলিশে আমরা বলি ডেক্লিনেশন কিংবা অ্যাঙ্গেল অফ ডেক্লিনেশন। নেক্সট হচ্ছে ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক, উলম্ব নয়, অনুভূমিক উপাংশ, তার অর্থাৎ হরাইজন্টাল কম্পোনেন্ট অফ জিওম্যাগনেটিক ইন্টেন্সিটি। তাহলে আমরা একটা একটা করে এই ভিডিওতে তিনটে সম্বন্ধে আলোচনা করব। তোমরা ভালো করে বুঝবে আর বইটা ভালো করে পড়বে। তোমরা বলেছিলে পেজ নাম্বার বলতে, আমি পেজ নাম্বারও বলে দিচ্ছি। ছায়া প্রকাশনীর বইতে পেজ নাম্বার 407 এবং 408 পার্শিয়ালি। তো সবচেয়ে প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিনতি কোণ, যাকে আমরা বলি ডিপ, মানে অ্যাঙ্গেল অফ ডিপ কিংবা ডিপ। কোন স্থানে, ধরো কোন একটা স্থানে আমরা কোন একটি দণ্ডচুম্বক কিংবা কোন চুম্বককে তার ভার কেন্দ্র বরাবর ঝুলিয়ে দিলাম, তাহলে সে কেমন থাকবে? না, দেখা গেছে সেই চৌম্বক মধ্যতলের যে অনুভূমিক রেখা, তার সাপেক্ষে সেটা কিন্তু নত থাকে কিংবা একটা কোণ উৎপন্ন করে। সেই কোণকে সাধারণত আমরা বলে থাকি অ্যাঙ্গেল অফ ডিপ কিংবা বিনতি কোণ। তো একে সংজ্ঞা হিসাবে আমরা কিভাবে বলবো? না, সংজ্ঞা হিসাবে তোমাদের বইতে যে সংজ্ঞাটা আমি সেটা এক্সপ্লেন করছি। ভূপৃষ্ঠের কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্র অনুভূমিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ ভূপৃষ্ঠের যে কোনো স্থানে আমরা গেলাম, সেই ক্ষেত্রে সেই চৌম্বক ক্ষেত্র মানে ভূপৃষ্ঠের চৌম্বক ক্ষেত্র অনুভূমিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে। কিভাবে সেটা বের করি? না, একে আমরা থিটা দিয়ে লিখে থাকি। কিভাবে বের করি? না, আমরা যদি এইটা অনুভূমিক রেখা হয়ে থাকে চৌম্বক মধ্যতলে, তাহলে আমরা বলবো একটা দণ্ডচুম্বককে মুক্তভাবে আমরা ঝুলিয়ে দিলাম তার ভরকেন্দ্র সাপেক্ষে। সাপোজ এইভাবে, সে জরুরি নয় যে এন মেরুটা নিচের দিকে থাকবে, এসও থাকতে পারে। তাহলে যদি এরকম ভাবে আমরা তাকে এইখান থেকে ঝুলিয়ে দিলাম, সাপোজ তার ভরকেন্দ্র এখানে রয়েছে, তো দেখা গেছে এইভাবে অবস্থান করে সে এন মেরু নিচে কিংবা এন মেরু উপরে, এস মেরু নিচে কিংবা উপরে, এরকম হয়ে থাকে। এই যে কোণ তোমরা দেখতে পাচ্ছ, যেটাকে আমি থিটা লিখছি, এটাই হচ্ছে, এই কোণটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ, যাকে বাংলায় আমরা বলি বিনতি কোণ। এই বিনতি কোণ তাহলে একদম সহজে কিভাবে বুঝবো? না, একটা চুম্বককে নেব, তাকে ভার কেন্দ্র বরাবর মুক্তভাবে ঝুলিয়ে দেব পৃথিবীর যে কোনো স্থানে। যে কোণ অনুভূমিকের সঙ্গে পড়বে কে? চুম্বক। চুম্বক হচ্ছে, অর্থাৎ এই চুম্বকের চৌম্বক অক্ষও বলতে পারি, কারণ চৌম্বক অক্ষ এই বরাবরই রয়েছে, সেই কোণটা হচ্ছে, সেই কোণটা হচ্ছে বিনতি কোণ। সাপোজ আমি একটা প্রশ্ন করে তোমাদের শোনাচ্ছি, যেটা পরীক্ষাতে অনেক আগে আসতো, যে কোন স্থানে, এখানে তো বুঝতেই পারছো উত্তর মেরু দক্ষিণ মেরু নিয়ে আলোচনা হচ্ছে, আইদার উত্তর মেরু নত থাকবে, কোণ উৎপন্ন করবে, আর দক্ষিণ মেরু নত থাকবে। এখানে একটা প্রশ্ন আছে, কলকাতা বিনতি কোণ 31 ডিগ্রি এন, এরকম প্রশ্ন রয়েছে। বিনতি কোণ 31 ডিগ্রি এন মিন্স নর্থ বলতে এর অর্থ কি? কি বুঝবো তাহলে? না, কলকাতায় কোনো চুম্বককে নিয়ে, দণ্ডচুম্বককে নিয়ে যদি আমরা মুক্তভাবে এভাবে ঝুলিয়ে দিই, তাহলে সেই চৌম্বক মধ্যতলের সঙ্গে এই চুম্বকটি কিংবা তার চৌম্বক অক্ষ 31 ডিগ্রি কোণ করে থাকবে, আর এই নর্থ মেরু কিংবা উত্তর মেরু নিচের দিকে এভাবে ঝুঁকে থাকবে। এরকমও হতে পারে, এই এরকম মুক্তভাবে ঝোলানোর পর এই দিকে এস আর এই দিকে এন
হতেই পারে, মানে এরকম। তো যদি এরকম হয়ে থাকে, এটাও তখন যদি ধরো কোনো ক্ষেত্রে এরকমই পাওয়া গেল, তখন আমরা এরকম বলবো, n এর জায়গায় s বলবো। অর্থাৎ বিনতি কোণ আমাদের এরকম নর্থ আর সাউথ দিয়ে আমরা লিখে থাকি। এই ক্ষেত্রে দুটো জিনিস বুঝতে হবে, কি না এই বিনতি কোণ কখন পজিটিভ আর কখন নেগেটিভ হয়। তাহলে মনে রাখবে, যদি উত্তর মেরু নিচের দিকে ঝুঁকে থাকে, একটা কোণ সৃষ্টি করে থাকে, তাহলে এই বিনতি কোণ হচ্ছে পজিটিভ কিংবা ধনাত্মক। আর যদি দক্ষিণ মেরু নিচের দিকে ঝুঁকে থাকে, তখন সেটা হচ্ছে নেগেটিভ। একদম সহজ, মনে রাখতেও কোনো অসুবিধা কিন্তু হবে না। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এই বিনতি কোণের মান আমাদের মেরুতে, যেটা শর্ট প্রশ্ন রয়েছে, এবং বিষুব রেখায় কত হবে, মানে চৌম্বক বিষুব রেখায় না মেরুতে তোমরা জানো, যেটা আগেও শুনেছো সেটাই, যে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, আর বিষুব রেখায় যে মানটা রয়েছে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তোমাদের বইতেও রয়েছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবার একটা শর্ট প্রশ্ন এখান থেকে, এই থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি আর থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি এর এক্সপ্লেনেশন কিংবা এর অর্থ কি? থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়ে যাওয়া মানে মেরু অঞ্চলে যদি এরকম একটা চুম্বককে আমরা তার ভার কেন্দ্র বরাবর মুক্তভাবে ঝুলিয়ে দিই, তখন চুম্বক কিন্তু এভাবে হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো অনুভূমিকের সঙ্গে সে কত কোণ সৃষ্টি করেছে, 90 ডিগ্রি সৃষ্টি করেছে। যদি চুম্বক বিষুব রেখায় চুম্বককে রাখা হয়, তখন সে এইভাবে হয়ে যাবে। তাহলে অনুভূমিকের সঙ্গে বুঝতেই পারছো কোনো কোণ নেই, অর্থাৎ একই দিকে, তার মানে 0 ডিগ্রি। তাহলে এই গেল আমাদের বিনতি কোণ নিয়ে আলোচনা। এখান থেকে যতটা আমরা আলোচনা করেছি, তোমরা এটা ভালো করে যদি বইতে পড়ো, তাহলে পরীক্ষাতে, স্পেশালি এইচএস পরীক্ষার কথা বলবো, যেহেতু এটা থিওরিটিক্যাল প্রশ্ন, এইচএস পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। নেক্সট হচ্ছে যেটা আমাদের চ্যুতি কোণ কিংবা বিচ্যুতি কোণ, কিংবা একে আমরা ইংলিশে বলি ডিক্লিনেশন কিংবা অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। এই চ্যুতি কোণ সম্বন্ধে যদি বলতে হয়, তোমরা আগের আলোচনা একটু মাথায় রাখো। সেটা হচ্ছে কি না, আমরা দেখলাম ভূচুম্বকত্ব কিংবা পৃথিবীর চুম্বকত্বের জন্য যে অনুভূমিক রেখার সঙ্গে যে চুম্বক অক্ষ একটা কিন্তু কোণ সৃষ্টি করছে। এবারে চুম্বক অক্ষ কোণ সৃষ্টি করছে কিংবা চুম্বক কোণ সৃষ্টি করছে, অর্থাৎ কি না যে ভূচুম্বকত্ব রয়েছে তার যে প্রাবল্য রয়েছে সেটা সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি সেটা অনুভূমিক থাকছে না, একটা কোণ নির্দিষ্ট থাকছে। হ্যাঁ, কোনো বিশেষ ক্ষেত্রে যেরকম আমরা দেখলাম বিষুব রেখায় সেখানে 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, সেখানে অনুভূমিক হচ্ছে, তো সেটা তো ব্যতিক্রম, একটা স্পেশাল কেস। কিন্তু ইন জেনারেল থিটার কিন্তু একটা মান থাকছে। আমরা ওইটা থেকে দুটো টার্ম শেখার চেষ্টা করব। কি দুটো টার্ম শেখার চেষ্টা করব না, একটা হচ্ছে আমাদের চৌম্বক মধ্যতল, এটা আমাদের জানতে হবে, কারণ এটা না জানলে আমরা কিন্তু বুঝতে পারবো না এই চ্যুতিকোণ সম্বন্ধে। একটা হচ্ছে চৌম্বক মধ্যতল, আরেকটা হচ্ছে আমাদের ভৌগোলিক মধ্যতল। ভৌগোলিক মধ্যতল, এই ভৌগোলিক মধ্যতল আর চৌম্বক মধ্যতল সম্বন্ধে জানতে হবে। চুম্বক, তার মধ্যে চৌম্বক অক্ষ আছে, তাহলে চুম্বককে মুক্তভাবে রাখছে, সে উত্তর দক্ষিণ বরাবর মুখ করে থাকছে, অর্থাৎ সেইটা কাকে বোঝাচ্ছে না, সেইটা বোঝাচ্ছে আমাদের সেই চুম্বকটা কি রকম আছে, কি অবস্থানে রয়েছে। তো উত্তর দক্ষিণ বরাবর মুখ করে থাকছে, তাহলে পৃথিবীর চুম্বকত্বের দরুন যেরকম আমরা উত্তর সন্ধানী মেরু আর বলা রয়েছে আমাদের যেটা দক্ষিণ সন্ধানী মেরু। তো এই ক্ষেত্রে এই চৌম্বক মধ্যতল আর ভৌগোলিক মধ্যতল এটা কিন্তু পরস্পরের সমান্তরাল কখনই হয় না। সেটা বিশেষ ক্ষেত্রে হতে পারে, কিন্তু ইন জেনারেল হয় না। পৃথিবীর বিভিন্ন স্থানে এরা বিভিন্ন কোণ কিন্তু উৎপন্ন করে থাকে। এইবারে এই যে চৌম্বক মধ্যতল, এই যে ভৌগোলিক মধ্যতল রয়েছে, এরা সংজ্ঞা কিভাবে দেব না, ধরো একটা চুম্বক আমি তোমাদের দিলাম, সাপোজ একটা চুম্বক, এই চুম্বকে তার চৌম্বক অক্ষ আমি কল্পনা করলাম এইটা। তাহলে এই ক্ষেত্রে এই যে চৌম্বক অক্ষ রয়েছে, এই চৌম্বক অক্ষের সাপেক্ষে আমরা যদি একটা উলম্ব তল কল্পনা করি, সেই উলম্ব তল কিংবা ভার্টিক্যাল প্লেন সেটাই হবে চৌম্বক মধ্যতল। একইভাবে পৃথিবীর যে উত্তর দক্ষিণ মেরু আছে, তার সাপেক্ষে যদি অক্ষ কল্পনা করে, তার সাপেক্ষে যদি একটা
উলম্ব তল কল্পনা করি, সেটা হয়ে যাবে আমাদের ভৌগোলিক মধ্যতল। এই দুটো যেহেতু পরস্পরের সমান্তরাল থাকে না বিশেষ ক্ষেত্র বাদে, এর অর্থ হচ্ছে এদের ক্ষেত্রে দুজনের মধ্যে একটা কোণ থাকবে। আমাদের সংজ্ঞা হচ্ছে চ্যুতিকোণের সেটাই। অর্থাৎ চৌম্বক কোন স্থানে চৌম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের যে কোণ কিংবা তাদের যে মধ্যবর্তী কোণ, সেটাই হচ্ছে চ্যুতি। তো সেটা কিভাবে আমরা একে বোঝাতে পারি? না, আমরা একে এইভাবে বোঝাতে পারি, যদি এইটা একটা তল আমি আঁকলাম, একে আমরা বলছি চৌম্বক মধ্যতল, একে বলছি চৌম্বক মধ্যতল, হয়ে গেল। এইবারে এর নামকরণও করতে পারো। সাপোজ আমরা এরকম নামও দিলাম এ বি সি ডি। যেহেতু ভৌগোলিক মধ্যতল এর সাপেক্ষে একটা কোণ সৃষ্টি করেছে, তাহলে যদি আমি এরকম ইমাজিন করি, তাহলে এই যে আমরা ড্র করছি, এটাকে আরেকটু বড় আঁকলে মনে হয়তো একটু বুঝতে সুবিধা হবে তোমাদের। তাহলে এরকম যদি আমরা নাম দিই, এর নাম হয়তো আমি দিলাম ই এ। এইবার লক্ষ্য করে দেখো, এই দুটোর মধ্যে একটা কোণ সৃষ্টি হয়েছে, একটা রয়েছে, সেই কোণকে আমরা ডেল্টা অক্ষর দিয়ে লেখা হয়, ডেল্টা। এই ডেল্টার ক্ষেত্রে পরিমাপটা কেমন হয়? যেরকম আগের বার আমরা দেখেছিলাম যে 31 ডিগ্রি এন কিংবা 30 ডিগ্রি এস এরকম আমরা লিখছিলাম। তার ভিত্তি ছিল কি না, নর্থ পোল কিংবা সাউথ পোল নিচে আছে কিংবা উপরে আছে, তার উপরে আমরা এরকম নামকরণ করেছিলাম। এই ক্ষেত্রে কেমন হবে না, এটাও ডিগ্রিতেই হবে, সে 1 ডিগ্রি 2 ডিগ্রি 5 ডিগ্রি যাই মান হোক না কেন, উত্তর মেরু কোন বরাবর রয়েছে, সেটা পূর্ব না পশ্চিম, তার উপরে আমরা এই ডেল্টা ডিগ্রি ইস্ট আর ডেল্টা ডিগ্রি ওয়েস্ট এই হিসাবটা কিন্তু হয়। তোমরা বইতে পেজ নাম্বার, আগের বছরের বই যাদের নতুন বই তাদের পেজ নাম্বার 1 2 এদিক ওদিক হবে। আগের বছরের পেডিশনে দেখবে 407 পেজে ডান দিকে তোমাদের লেখা রয়েছে চুম্বক শলাকা উত্তর মেরু পূর্ব দিকে ও পশ্চিম দিকে থাকলে, তার অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের এই চৌম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের মধ্যবর্তী কোণ। কোন কারণে, যেটা আমি বলেছিলাম বিশেষ ক্ষেত্র হতে পারে, কোন স্থানে যদি এই দুটো মিশে যায় পরস্পরের সঙ্গে, এই রেখাটা এর সাথে মিশে যায়, তখনই শুধুমাত্র ডেল্টা সমান 0 ডিগ্রি হবে, না হলে কিন্তু ডেল্টার মান বিষয়টা থাকবে। আমি একটা প্রশ্ন করছি, দিল্লির চ্যুতি কোণ 2 ডিগ্রি ইস্ট বলতে কি বোঝায়? তার মানে কি না, আমরা যদি কোন একটা চুম্বক শলাকাকে অনুভূমিক তলে তাকে যদি ছেড়ে দেওয়া হয়, সে কি করবে না, ভৌগোলিক মধ্যতলে, কোথায় ছেড়ে দেওয়া হয়? দিল্লিতে। কিন্তু যেহেতু দিল্লির চ্যুতি কোণটা বলেছে, তাহলে সে ভৌগোলিক মধ্যতলের সঙ্গে 2 ডিগ্রি ইস্ট, যেহেতু প্রশ্নতে বলা রয়েছে 2 ডিগ্রি ইস্ট, ভৌগোলিক মধ্যতলের সঙ্গে 2 ডিগ্রি ইস্ট অ্যাঙ্গেল করে সে স্থির হবে, তার আগে কিন্তু ঘুরতে থাকবে। তাহলে সেই জন্য চ্যুতি 2 ডিগ্রি বলেই 2 ডিগ্রিতে গিয়ে স্থির হচ্ছে। যদি 5 হতো, তাহলে কোন স্থানে যদি 5 ডিগ্রি ইস্ট হয় কি ওয়েস্ট হয়, তখন সে 5 ডিগ্রি ইস্টে গিয়ে স্থির হবে। তো একদম সহজ উত্তর, এটা তোমরা ইজিলি করতে পারবে। নেক্সট যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, যেটা থেকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল ডেরিভেশন করতে পারবো, যেটা আমাদের অঙ্ক করতে খুব কাজে লাগবে, এই ডায়াগ্রামটাও আমাদের কাজে লাগবে। আর এখানে একটা কথা বলে রাখি, এটা যেরকম এবিসিডি চৌম্বক মধ্যতল, তার স্বাভাবিকভাবে এই তলটা কি হবে না, তোর বইতে একটু বাইরে থেকে আঁকা থাকে, তাহলে এই তলটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল। আমি এটা মুছছি না, আমাদের এক্ষুনি কাজে লাগবে। এইবারে যেটা আমাদের আলোচনা এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা পরীক্ষার দিক থেকে বলতে গেলে, সেটা হচ্ছে ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ। তোমাদের মনে হতে পারে যে স্যার অনুভূমিক রয়েছে, উলম্ব উপাংশ হয়নি কেন? তাহলে সেটা আমি একটু পরে বলছি। তার আগে বলি, কোন স্থানের আমি ভূচুম্বক প্রাবল্যের কথা যখন বলছি, তাহলে সেই স্থানের প্রাবল্য কত হবে সেইটা জানতে গেলে সেই স্থানে বিনতি কিংবা এই বিনতি কোণ সম্বন্ধে ধারণা কিন্তু আমাদের লাগে। তবে তা সেই মানের উপর নির্ভর করছে। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে এই ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশটা কেন বলা হচ্ছে না? তার একটা বড় কারণ এটা হচ্ছে, আমরা যেখানেই এক্সপেরিমেন্ট করি না কেন, ধরো আমরা একটা চুম্বক শলাকা নিয়ে এক্সপেরিমেন্ট করবো, তাহলে ল্যাবে যখন এক্সপেরিমেন্ট করছি, সেটা আমরা একটা হরাইজন্টাল প্লেন কিংবা অনুভূমিক তলের উপর আমরা তাকে রেখে এক্সপেরিমেন্টটা করি।
তাহলে বুঝতে পারছো এই ক্ষেত্রে উলম্ব বরাবর কোনো বল ক্রিয়া করা কিংবা উলম্ব বরাবর কোনো প্রভাব কিন্তু থাকছে না, শুধু থাকছে অনুভূমিক বরাবর। এই জন্য আমরা অনুভূমিক উপাংশ বরাবরই ইন্টারেস্টেড থাকি, ওই জন্য সংজ্ঞাতে উলম্ব উপাংশের কথা কিন্তু উল্লেখ করা নেই। উলম্ব উপাংশ আছে কিন্তু ওর ক্রিয়ায় কিন্তু চুম্বক শলাকার কোনো মোশন হয় না, যেহেতু হরাইজন্টাল কিংবা অনুভূমিক তলে আমরা আলোচনা করি কিংবা অনুভূমিক তলে রাখা থাকে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা তো দেখেছি আগেই, আমরা সবচেয়ে প্রথম আলোচনাতেই দেখেছি, আমরা দ্বিতীয় আলোচনাতেও দেখেছি, এই চুম্বক মধ্যতল, ভৌগোলিক মধ্যতল, বিশেষ একটা ক্ষেত্র বাদে এদের মধ্যে সবসময় একটা কোণ থাকে। তার অর্থাৎ হলো এরা কিন্তু পরস্পরের সমান্তরাল থাকে না, কিছু একটা কোণে নত থাকে। বিরোধী কোণ পড়ার সময় আমরা দেখেছি যে আমাদের ভূচুম্বকত্ব কিংবা আমাদের ভূচুম্বকত্বের জন্য যে প্রাবল্য থাকছে সেটা অনুভূমিকের সঙ্গে, তোমাদের মনে আছে, সেটা অনুভূমিকের সঙ্গে এরকম মনে করে দেখো, সেটা অনুভূমিকের সঙ্গে একটা নির্দিষ্ট কোণে নত ছিল, তাই তো? তার মানে একটা কোণ থাকে এদের মধ্যে। তাহলে আমরা এই যে ভূচুম্বকত্ব, তার জন্য যে ভূচুম্বক প্রাবল্য, মানে যাকে আমরা ক্যাপিটাল আই দিয়ে ডেনোট করে থাকি, এই ক্যাপিটাল আই এটা তো একটা ভেক্টর রাশি। তাহলে একটা ভেক্টর রাশি যখন কোনো কোণে নত থাকছে, তাহলে ভেক্টর রাশির তো উপাংশ বিভাজন হবে। তাহলে লম্ব উপাংশ বিভাজন যদি করে, তাহলে আমরা দুটো কম্পোনেন্ট পাবো, একটা cos থিটা একটা sin থিটা পাবো। সেইটার মধ্যে যেটা হরাইজন্টাল হবে, যেটা অনুভূমিক বরাবর যে উপাংশটা হবে, সেই উপাংশই হচ্ছে ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ। সেই উপাংশটাই আমাদের ক্যালকুলেশনে এবং আলোচনায় কাজে লাগে। কি করে আমরা সেটা বুঝবো? না, সেটা বোঝার সুবিধার জন্য আমি এইভাবে বলছি। এইটাকে আমি কিন্তু মাথায় রাখবে, আমি যেটা ড্রয়িংটা করছি এটা উত্তর গোলার্ধের জন্য করছি, দক্ষিণ গোলার্ধের জন্য যদি করা হয় তাহলে ডায়াগ্রামটা কিন্তু চেঞ্জ হবে। তো সেটা আমি বলছি একটু পরে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এইভাবে আমি যদি ড্র করি, আর এইটাকে যদি আমি নাম দিই ক্যাপিটাল আই, তাহলে ক্যাপিটাল আইটা কি না ভূচুম্বক প্রাবল্যে যে মূল যেটা, মানে লব্ধি যেটা, তাহলে প্রাবল্যটা হচ্ছে আই। তাহলে এটা যদি আই হয়, তাহলে আমি যদি এখানে কমপ্লিট করি, যেরকম আমরা ভেক্টর চ্যাপ্টারে 11 এ পড়েছি, তাহলে বুঝতেই পারছো এখানে একটা অনুভূমিক এই কোণটা যদি আমরা থিটা বলি, অর্থাৎ যেটাকে আমরা বিনতি কোণ বলেছিলাম, তাহলে এই যে কোণটা থিটা থাকছে, এটা যে আই থাকছে, তাহলে এখানে বুঝতেই পারছো এখানে একটা হরাইজন্টাল কম্পোনেন্ট পাচ্ছি, যেটাকে আমরা এইচ বলতে পারি, আবার একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট পাচ্ছি, যেটাকে আমরা ভি বলতে পারি। তাহলে যদি আমরা এখানে উপাংশ বিভাজন করি, তাহলে এই সমান কত আসছে, এখানে আই আছে, এই সমান আসছে কত আই cos থিটা। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যখন আমরা বের করছি, তাহলে এখানে ভূমি বা অতিভুজ, তাহলে h ইকুয়ালস টু i cos থিটা, v ইকুয়ালস টু আসছে i sin থিটা। কেন সেটা তোমরা এখানে লক্ষ্য করে দেখতে পারো, যেহেতু v তাহলে i থিটা রয়েছে, তাহলে এই উপাংশটা হচ্ছে i sin থিটা, অর্থাৎ এটা হচ্ছে i sin থিটা। এই যে আমরা পেলাম h ইকুয়ালস টু i cos থিটা, v ইকুয়ালস টু i sin থিটা, তোমরা বইতে 407 পেজে লক্ষ্য করে দেখবে এদের কিছু নামকরণ করা রয়েছে। তোমরাও এখানে কিছু নাম দিতে পারো তোমাদের পছন্দ মতো, কোনো অসুবিধা কিন্তু নেই। তোমরা এখান থেকেও দিতে পারো, ধরো আমি GHI যাই একটা ছোট নাম দিলাম। এইখানে বইতে তোমরা দেখবে এইখানে যে থিটা ধরা আছে, আই ধরা আছে, এখানে লেখাও রয়েছে যে কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের এবং ভূচুম্বক প্রাবল্যে, তাহলে ভূচুম্বক যে ক্ষেত্র রয়েছে আর ভূচুম্বক যে প্রাবল্য, সেটা তো একই দিক নয়, সেটা তো আমরা এখানেও লক্ষ্য করে দেখেছি, একই দিক নয়। তোমরা লক্ষ্য করে দেখো, ভূচুম্বক প্রাবল্য যদি বলি, আর যে ভূচুম্বক ক্ষেত্রের সাপেক্ষে যে চুম্বক রয়েছে তারা সবসময় একটা কোণে নত থাকছে। তো এখানে বলাই রয়েছে ভূচুম্বক ক্ষেত্র এবং ভূচুম্বক প্রাবল্যের অভিমুখ সাধারণত অনুভূমিক তলে থাকে না, অনুভূমিক তলের সঙ্গে সেটি একটি কোণ সৃষ্টি করে। তাহলে এই প্রাবল্যের সঙ্গে যেটা কোণ সৃষ্টি করছে, সেই কোণটা আমরা এখানে থিটা আঁকলাম। এই যে দুটো আমরা পেয়েছি, যদি এদেরকে আমি ভাগ করি, তাহলে v বাই h ইকুয়ালস টু কত আসবে না i তো কেটে যাবে, বুঝতেই পারছো। i কেটে যাওয়ার জন্য আমরা যেটা পেলাম সেটা হচ্ছে tan থিটা। তাহলে v ইকুয়ালস টু h tan থিটা। এই ফর্মুলাটা আমাদের খুব কাজে লাগবে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে, যেখানে থিটা দেওয়া আছে, হয়তো h দেওয়া আছে, v বের করতে হবে, v দেওয়া আছে, হয়তো h বের করতে হবে। তাহলে v ইকুয়ালস টু h tan থিটা। আমরা এই দুটো সমীকরণকে যদি নাম্বারিং করি
আর স্কোয়ার করি, স্কোয়ার করে যদি আমি অ্যাড করি তাহলে এরকম লিখতে পারি h স্কোয়ার প্লাস v স্কোয়ার ইকুয়ালস টু i স্কোয়ার। কেন? cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা সেটা 1 হয়ে যাচ্ছে। এটাও একটা সম্পর্ক, এখান থেকে তোমরা রুট ওভার করে কিছু প্রশ্নতে সলভ করার সময় কাজে লাগবে, তাহলে এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এখান থেকে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন আমাদের এইচএসও রয়েছে, সেটা একটু আলোচনা হোক। ছোট্ট একটা প্রশ্ন দুটো, সেটা হচ্ছে এই h আর v কখন সেম হবে, ইকুয়াল হবে। তাহলে বুঝতে পারছো দুটো যদি সেম হতে হয়, h ইকুয়ালস টু v যদি হতে হয়, তাহলে আমাদের এভাবে লিখতে হবে i cos থিটা ইকুয়ালস টু i sin থিটা। সেম যদি হতে হয় তাহলে একটা মানেই সেম হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 45 ডিগ্রি কিংবা π/4 এ। একই ভাবে যদি মেরুতে বের করা হয় তাহলে বুঝতেই পারছো থিটা কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি h ইকুয়ালস টু i পাওয়া যাচ্ছে, কিন্তু v ইকুয়ালস টু যেটা আমাদের এখানে ছিল, সরি h ইকুয়ালস টু i cos থিটা ছিল, তাহলে i cos 90 0 পাওয়া যাচ্ছে। v ইকুয়ালস টু হচ্ছে i sin থিটা, সেখান থেকে পাওয়া যাচ্ছে i পাওয়া যাচ্ছে। তাহলে লক্ষ্য করে দেখো এখানে h এর কিন্তু কোনো কম্পোনেন্ট পাওয়া গেল না, মানে অনুভূমিক উপাংশ থাকছে না মেরুতে। যদি আমরা নিরক্ষরেখার কথা আলোচনা করি সেই ক্ষেত্রে আমরা কি দেখব, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি যখন বসানো হবে তখন h ইকুয়ালস টু পাওয়া যাচ্ছে i এবং v ইকুয়ালস টু পাওয়া যাচ্ছে কিন্তু 0, কারণ উলম্ব উপাংশ কিন্তু থাকছে না নিরক্ষরেখায়। তোমরা এটা পেয়ে যাবে 407 এর নিচে, যেখানে নিরক্ষরেখা নিয়ে আলোচনা হয়েছে। আর এই ক্ষেত্রে একটা শর্ট প্রশ্ন অ্যাড করে নেবে, h ইকুয়ালস টু i পাওয়া যাচ্ছে, এটাই কিন্তু h এর সর্বোচ্চ মান, আর এটা হচ্ছে তার সর্বনিম্ন মান। একইভাবে মেরুতে উলম্ব উপাংশের কিন্তু সর্বোচ্চ মান পাওয়া যাচ্ছে এবং নিরক্ষরেখায় তার সর্বনিম্ন মান পাওয়া যাচ্ছে। তো মুখস্থ করার দরকার নেই, বেশি মনে রাখার কোনো ব্যাপার নয়, তোমরা এইটা বুঝে থাকলে নিজেরা মান বসিয়ে বের করে নেবে। মেরুতে তো 90 জানো, আর আমাদের নিরক্ষরেখায় 0 ডিগ্রি জানো, মান বসালেই হয়ে যাবে। আমরা যে আলোচনাটা করলাম এখানে, তবে শুরুতেই বলেছি যে আমরা উলম্ব উপাংশ নিয়ে ইন্টারেস্টেড এই কারণেই নয়, যখনই করা হয় এক্সপেরিমেন্ট কিংবা যে কাজই করা হয় আমরা অনুভূমিক তলে আমাদের ম্যাগনেট কিংবা যদি চুম্বক হোক, ম্যাগনেটিক নিডল হোক, কিংবা আমি সহজ উদাহরণ দিই চুম্বক শলাকা যেটা বেশি ইউজ হয়, সবসময় অনুভূমিক তলে ঘুরে। এবার অনুভূমিক তলে আবার ঘুরতে পারে, এরকম না হয়, এই জন্য উলম্ব উপাংশের কোনো প্রভাব থাকে না। যে ডায়াগ্রামটা আমরা এখন ড্র করলাম, আলোচনা করলাম, এই ডায়াগ্রামে উত্তর গোলার্ধ ধরে করা, তোমাদের আমি একটু আগেই বললাম। দক্ষিণ গোলার্ধ যদি ধরা হয় তখন কিন্তু ডায়াগ্রামটা চেঞ্জ হবে। তোমরা পেজ নাম্বার 408 এ দেখতে পারো কি রকম চেঞ্জেস হবে। না, চেঞ্জ এভাবে হবে, আমাদের তার সাথে আমাদের এখানে এটা যেরকম ছিল এর উল্টোটা হবে। এই ক্ষেত্রে আমরা নেক্সট যেটা হবে সেটা এরকম, তাহলে এরকম দাঁড়াবে। তাহলে আমাদের চৌম্বক মধ্যতল এসে গেল, ভৌগোলিক মধ্যতল এসে গেল। আবার এদের মধ্যে যেরকম আমাদের মনে আছে তোমাদের চ্যুতি কোণ কিংবা যেটা আমরা বিচ্যুতি কোণ বলেছিলাম ডেল্টা ডিগ্রি, সেটা থাকলো। এই ক্ষেত্রে আমরা দেখব কি, যা লব্ধি আমাদের রয়েছে সেটা আমাদের রাখতে হবে, অর্থাৎ i। তাহলে এটা হচ্ছে i। তাহলে এই আইটাকে আমরা কমপ্লিট করে দেবো, আমাদের উপাংশ বিভাজনের ক্ষেত্রে এটা করে এসেছি আমরা। তাহলে এই যে আমরা করছি এখানে আবার স্বাভাবিকভাবে সেই কোণ, মানে যেটা আমরা এখানে করেছিলাম, তো সেই কোণটা আসবে। সেই কোণটা কত না, সেই কোণটা হচ্ছে থিটা। তোমরা বইতে দেখবে 408 পেজে। তাহলে এই কোণটা স্বাভাবিকভাবে এইটা যে কোণটা যেটা থিটা, সেটা এই ক্ষেত্রে ছিল এই কোণটা, মানে এডির সঙ্গে সেই এডি পাওয়াটা, তাহলে তার মতো পাবো এটা। এবার থিটা থাকলো, তাহলে থিটা যদি হয় এই বরাবর উপাংশ স্বাভাবিকভাবে h হবে, আর এই বরাবর v, অর্থাৎ এটা v। লক্ষ্য করে দেখো এক্সপ্রেশন ওয়াইজ কিন্তু কোনো চেঞ্জ নেই, তাহলে অঙ্কতে কোনো সমস্যা নেই। তোমরা যখন করবে তাতে কিন্তু কোনো রকম সমস্যা, এখানেও দেখো v ইকুয়ালস টু সেই i sin থিটা পাওয়া যাচ্ছে, আর h ইকুয়ালস টু সেই i cos থিটাই কিন্তু পাওয়া যাচ্ছে। আবার সেই একই রকম তোমরা ভাগ করবে, সেখান থেকে এটা পাবে। আবার সেই স্কয়ার করে অ্যাড করবে, সেখান থেকে i স্কয়ার পাবে। তো একই রকমই হচ্ছে, তোমরা
উলম্ব উপাংশের জন্য যেটা বিক্ষেপ হবে সেটা বলেছি, সেটা বইতে শেষের দিকে আলোচনা করেছে, তোমরা এই অবধি পড়ে রাখবে। আমাদের চ্যাপ্টার প্রায় শেষের মাথায়, আমরা নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের থিওরি শেষ করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে, আমি সেটা দূর করার চেষ্টা করব। টিল দেন, বাই স্টুডেন্টস।